বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গোলাম কিবরিয়া টুটুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমার অনলাইন মোবাইল ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্বন্ধে ধারণা দেব। আমরা পূর্বের ক্লাসে মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্বন্ধে জেনেছি, বিষয়বস্তু পরিধি সম্বন্ধে জেনেছি। আজকে আমরা জানব মনোবিজ্ঞানের শাখাসমূহ, ব্রাঞ্চেস অফ সাইকোলজি। আমরা জানি যে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধীয় বিজ্ঞান। আচরণ এবং মানসিক প্রক্রিয়া সাধারণত সংগঠিত হয় প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে, যার কারণে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞানেরও অনেক শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করেছে। আমরা জানি মনোবিজ্ঞান হলো মানুষকে কেন্দ্র করে মানুষের যত মানসিক সমস্যা আছে, মানুষের যত জীবন ও জগতের সাথে যুক্ত যত বিষয় আছে, সবগুলোর ক্ষেত্রে আজকে মনোবিজ্ঞানের বিচরণ ঘটেছে। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি। এই যুগে আমাদেরকে প্রতিটি বিষয়কে দেখতে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে। তাই বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞান ব্যাপক প্রসার লাভ করেছে। মনোবিজ্ঞানের অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয়েছে। মনোবিজ্ঞানীরা বিভিন্ন শাখাকে দুটো ভাগে ভাগ করেছে। শিক্ষার্থীরা, তোমরা এখন একটু এই মনোবিজ্ঞানের শাখার দিকে একটু দৃষ্টি দাও। মনোবিজ্ঞানের সব শাখাগুলোকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করেছে। এক, মৌলিক, যেটা ইংরেজিতে বলে বেসিক সাইকোলজি। দুই, ফলিত মনোবিজ্ঞান, ইংরেজিতে বলে অ্যাপ্লাইড সাইকোলজি। মৌলিক মনোবিজ্ঞানের মধ্যে আছে সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি, পরীক্ষণ মনোবিজ্ঞান বা এক্সপেরিমেন্টাল সাইকোলজি, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, ফিজিওলজিক্যাল সাইকোলজি, সমাজ মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি, অসহায় মনোবিজ্ঞান, অ্যাবনর্মাল সাইকোলজি, বিকাশ মনোবিজ্ঞান, ডেভেলপমেন্টাল সাইকোলজি, পরিসংখ্যানমূলক মনোবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্যাল সাইকোলজি। অপরদিকে ফলিত মনোবিজ্ঞানের মধ্যে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি, শিল্প মনোবিজ্ঞান বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, কাউন্সিলিং মনোবিজ্ঞান বা কাউন্সিলিং সাইকোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান বা ক্লিনিক্যাল সাইকোলজি। ওকে, আমি এখন প্রতিটা বিষয়ের একটু বিস্তারিত তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আমরা প্রথমেই আসি সাধারণ মনোবিজ্ঞানের কথায়। সাধারণ মনোবিজ্ঞানে আমরা জানি যে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধান। সাধারণ মনোবিজ্ঞানের সকল শাখার একটা সংক্ষিপ্ত রূপ দান করার চেষ্টা করেছে। মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার মৌলিক যে বিষয়গুলো রয়েছে, যেমন আচরণের জৈবিক ভিত্তি, শিক্ষণ, প্রেষণা, স্মৃতি বিস্মৃতি, সংবেদন, প্রত্যক্ষণ, চিন্তন, ব্যক্তিত্ব সহ আরও অন্যান্য মৌলিক বিষয়গুলো সাধারণ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। অর্থাৎ সকল মনোবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো মনোবিজ্ঞান, বা সকল শাখার একটা কেন্দ্রীয় অবস্থান হলো সাধারণ মনোবিজ্ঞান। এর পরবর্তীতে আসে পরীক্ষণ মনোবিজ্ঞান, যেটা ইংরেজিতে বলে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। আমরা জানি যে আজকে মনোবিজ্ঞান বিজ্ঞান রূপে দাঁড় হয়েছে পরীক্ষণ মনোবিজ্ঞানের অনেক অবদানের পরিপ্রেক্ষিতে।
মনোবিজ্ঞান বিজ্ঞান রূপে মর্যাদা দাঁড় করানোর পেছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে পরীক্ষণ মনোবিজ্ঞান। আমরা জানি 1819 সালে মনোবিজ্ঞানী উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে মানসিক প্রক্রিয়া সম্বন্ধে পরীক্ষণ পদ্ধতিতে গবেষণা করেছিল। তাই উক্ত সময়কে বলা হয় মনোবিজ্ঞানের উক্ত সময় হলো মনোবিজ্ঞানের বিজ্ঞান রূপে সূচনাকাল, বিজ্ঞান রূপে প্রতিষ্ঠিত হওয়ার সূচনাকাল। পরীক্ষণ মনোবিজ্ঞান শুধু তার নিজ শাখার মধ্যে তার জ্ঞানকে সীমাবদ্ধ রাখেনি, সকল শাখার মধ্যে এই পরীক্ষণ মনোবিজ্ঞানের এই জ্ঞান এবং মৌলিক বিষয় নিয়ে গবেষণা করা হয়েছে। সাধারণ মনোবিজ্ঞানের যতগুলো মৌলিক তত্ত্ব আমরা পেয়েছি যাবৎ সবগুলোই এই পরীক্ষণ মনোবিজ্ঞানে ব্যবহৃত পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষণালব্ধ এই তথ্যের পরিপ্রেক্ষিতে আজকে এই সাধারণ মনোবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো রচিত হয়েছে। তাই মনোবিজ্ঞানের অন্যতম মৌলিক বিষয় হলো এই পরীক্ষণ মনোবিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এখানে সাধারণত দেখা হয় সুপরিকল্পিত অবস্থায় সুনিয়ন্ত্রিত পরিবেশে একজন পরীক্ষণ পাত্রের উপর উদ্দীপকের প্রতিক্রিয়া দেখা হয়, আর মানুষের আচরণের যে মৌলিক যে কারণগুলো লুকায়িত থাকে তা উদ্ঘাটনই করে হচ্ছে এই পরীক্ষণ মনোবিজ্ঞান। এরপরে আসি শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান অর্থাৎ ফিজিওলজিক্যাল সাইকোলজি। মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া প্রধানত সম্পাদিত হয় জৈবিক আচরণের ভিত্তির মাধ্যমে। মনোবিজ্ঞানে আচরণের জৈবিক ভিত্তি হিসেবে স্নায়ুতন্ত্র, অনালী গ্রন্থিসমূহ, সেন্স অর্গান অর্থাৎ ইন্দ্রিয় যন্ত্র সমূহ গুলো আলোচনা করা হয় ব্যাপকভাবে। কারণ আমাদের এই জৈবিক গঠন এবং জৈবিক ভিত্তির উপর ভিত্তি করেই আমাদের যাবতীয় আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। এরপরে আসি সমাজ মনোবিজ্ঞান, যেটাকে বলে ইংরেজিতে সোশ্যাল সাইকোলজি। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ একে অপরের সাথে বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ে। মানুষের এই সামাজিক আচরণ সম্বন্ধে যে মনোবিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় সমাজ মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি। এখানে মেনলি দেখা হয় ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে সমাজের সম্পর্ক, সমাজের সাথে সমাজের সম্পর্ক। আরও সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে শিশুর লালন পালন সংক্রান্ত সামাজিকরণের মাধ্যমগুলো, সামাজিকরণ প্রক্রিয়াগুলো। এছাড়াও কৃষ্টি, ব্যক্তিত্ব, মনোভাব, তারপর পূর্ব সংস্কার, জনমত, অপরাধ, তারপর আমাদের রাজনৈতিক কার্যকলাপের মধ্যে রয়েছে দল, নেতৃত্ব। এই সবগুলোই সমাজ মনোবিজ্ঞানে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে থাকে। তাই সমাজ মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা। এরপরে চলে আসি অস্বাভাবিক মনোবিজ্ঞান অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে অ্যাবনর্মাল সাইকোলজি। অ্যাবনর্মাল সাইকোলজির মেন উদ্দেশ্যই হলো স্বভাবিক এবং অস্বাভাবিক আচরণের মধ্যে পার্থক্য নির্ণয় করা। আমরা সবসময় সুস্থ আচরণ করতে পারি না, আমাদের অনেক আচরণ অসুস্থ হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়। এই যে মানুষের অস্বাভাবিক আচরণের কারণটা কি?
অস্বাভাবিক আচরণের লক্ষণগুলো কী, অস্বাভাবিক আচরণের এই প্রতিকারই বা কী, এসবগুলো আলোচনা করে অস্বাভাবিক মনোবিজ্ঞানে। অস্বাভাবিক মনোবিজ্ঞানের মেন কথা হলো কোনো ব্যক্তি অস্বাভাবিক কিনা এবং অস্বাভাবিক হলে তার চিকিৎসা পদ্ধতি কী হতে পারে সেগুলো নিয়ে অস্বাভাবিক মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। যার কারণে অস্বাভাবিক মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখারূপে চিহ্নিত হয়েছে। তারপরে চলে আসি বিকাশ মনোবিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে ডেভেলপমেন্টাল সাইকোলজি। বিকাশ মনোবিজ্ঞান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেশ কয়েকটি স্তরে পর্যায়ক্রমে বিকশিত হয়। ভ্রূণ অবস্থা থেকে শুরু করে শিশু যখন পৃথিবীতে আসে, ওই তার শৈশব অবস্থা, কৈশোর অবস্থা, যৌবনকাল, প্রাপ্তবয়স্ককাল, মধ্যকাল, বৃদ্ধকালের যে বয়স বৃদ্ধির সাথে সাথে আচরণের যে পরিবর্তন হয়, সেগুলোর সম্বন্ধে বিজ্ঞানসম্মত ধারণা থেকে বিকাশ মনোবিজ্ঞান বা ডেভেলপমেন্টাল সাইকোলজি। এখানে কোন মানুষের মধ্যে যে পার্থক্য ঘটে, মানুষের আচরণের মধ্যে যে পার্থক্য ঘটে বয়স ভেদে, সেগুলো সুস্পষ্ট ধারণা দিয়েছে বিকাশ মনোবিজ্ঞানীরা। কাজেই বিকাশ মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখারূপে বিবেচিত হয়েছে মনোবিজ্ঞানে। এরপরে চলে আসি পরিসংখ্যানমূলক মনোবিজ্ঞান। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, যার সবগুলো আসলে আমরা বিস্তারিতভাবে গবেষণা করতে পারি না বা বিস্তারিতভাবে উপস্থাপনও করা যায় না। কিন্তু পরিসংখ্যান এমন একটি বিষয় যা অনেক ঘটনা খুব সংক্ষিপ্ত রূপে এবং খুব গোছালো রূপে এবং সুবিন্যস্তভাবে তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ গাণিতিক বা পরিমাপ হিসেবে এটা উপস্থাপন করতে পারে। যার কারণে এই পরিসংখ্যান মনোবিজ্ঞানকে বিজ্ঞান রূপে দাঁড় করানোর পিছনেও অনেকখানি ভূমিকা পালন করেছে। এরপরে চলে আসি ফলিত মনোবিজ্ঞানের শাখাগুলোর দিকে। ফলিত মনোবিজ্ঞানের শাখা প্রথমে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে এডুকেশন সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞানের মেন উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীর তার শিক্ষণ কর্মের সাথে জড়িত যতগুলো সমস্যা আছে সেগুলোর মনস্তাত্ত্বিক ভিত্তি বিশ্লেষণ করা, পর্যালোচনা করা এবং ব্যাখ্যা করা, এবং সেগুলো যেগুলো সমস্যা রূপে চিহ্নিত হয় সেগুলো বিজ্ঞানসম্মতভাবে মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ায় সমাধান করা হয়। শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয় শিক্ষার্থী, তারপর শিক্ষার পরিবেশ, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক ছাড়াও এই একজন শিক্ষার্থীর উপযোজনমূলক যে সমস্ত সমস্যা আছে শিক্ষাক্ষেত্রে, সেগুলো কিভাবে সমাধান করা হয় তারও ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে শিক্ষা মনোবিজ্ঞান। আর এই শিক্ষা মনোবিজ্ঞানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে শিক্ষা মনোবিজ্ঞানীরা, এবং তাদের কাজ হলো শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য এবং শিক্ষার মানকে উন্নত করার জন্য তারা অবিরাম গবেষণা করে যাচ্ছে। তাছাড়া শিক্ষানীতি, সিলেবাস প্রণয়ন এবং বয়সভেদে কোন ধরনের কারিকুলাম সেট করতে হবে, এই সবগুলোই বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ পর্যালোচনা করে থাকে এই শিক্ষা মনোবিজ্ঞানীরা। শিক্ষার কোথায় শিক্ষার যে মনস্তাত্ত্বিক যে ভিত্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে এই শিক্ষা মনোবিজ্ঞান। তারপরে চলে আসি শিল্প মনোবিজ্ঞান। আমরা এখন শিল্প ও বাণিজ্য যুগে বসবাস করছি, এবং শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য, বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য শিল্প মনোবিজ্ঞানীরা অবিরাম গবেষণা করে যাচ্ছে। সেখানে শিল্প মনোবিজ্ঞানে সাধারণত দেখানো হয় বা পড়ানো হয় এটাই যে একজন কর্মচারীকে কিভাবে নিয়োগ দেয়া, তার কর্ম বাছাইকরণের ক্ষেত্রে এবং কর্মচারীদের প্রশিক্ষণ কাজে এবং তাদের মনোবল এবং কাজের মানসম্মত ধারা বজায় রাখতে এবং
কিভাবে উৎপাদন আরো বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রেখে এই বিকাশ শিল্প মনোবিজ্ঞানরা কাজ করে যাচ্ছে। শিল্প মনোবিজ্ঞানে শুধু ও পণ্যদ্রব্য উৎপাদনই না, সেটা বিপণনেরও ব্যবস্থা করে থাকে শিল্প মনোবিজ্ঞানীরা। মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ায়ও আজকাল এই বিজ্ঞাপন রচনা করা হয়। বিজ্ঞাপনের ভাষা, বিজ্ঞাপনের রং, এগুলো মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিল্প মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তারপর এই শিল্প মনোবিজ্ঞানীরা শিল্পকে মানে আরো উন্নয়ন ঘটানোর জন্য অবিরাম গবেষণা করে যাচ্ছে বর্তমানে। এরপরে চলে আসি কাউন্সেলিং সাইকোলজি। কাউন্সেলিং মানে হচ্ছে নির্দেশনা বা উপদেশনা। এই কাউন্সেলিং মনোবিজ্ঞানের মুখ্য কাজই হলো বা মেন উদ্দেশ্য হলো মানুষ মাত্রই আমরা সমস্যার সম্মুখীন হই বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এই সমস্ত আমাদের মানব জীবনে যত দ্বন্দ্ব, হতাশা আছে, সেগুলো কিভাবে নিরসন করা যায়, সমাধান করা যায়, এই কাউন্সেলিং মনোবিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে যাচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে এবং তারা উপদেশনা নির্দেশনার মাধ্যমে একজন পরামর্শ গ্রহণকারীকে তারা উপদেশ দিয়ে থাকে। একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তারা উপদেশনার মাধ্যমে তাদের সমাধান করে থাকে এই কাউন্সেলিং সাইকোলজিস্টরা। বর্তমানে দিন দিন এই কাউন্সেলিং সাইকোলজির জনপ্রিয়তা বাড়ছে। কাউন্সেলিং সাইকোলজিতে সাধারণত মানুষ যে সমস্যাগুলো আমরা ফেস করি বা দেখি, একজন শিক্ষার্থী কি ধরনের বিষয় পড়বে, একজন কর্মচারী বা একজন শিক্ষার্থী পড়ার শেষে কি ধরনের বৃত্তি তারা গ্রহণ করবে, কি ধরনের পেশায় তারা নিযুক্ত হবে, তারপর তার দাম্পত্য জীবনে যে কলহ বা দ্বন্দ্ব তৈরি হয় সেগুলোর সমস্যার সমাধান কিভাবে করবে, এইসব সমস্যার সমাধান দিয়ে থাকে এই কাউন্সেলিং সাইকোলজিস্টরা। এরপরে চলে আসি চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞানে মেনলি এই মানুষের অস্বাভাবিক আচরণগ্রস্ত লোক যারা মনোবিকার বা মানসিক রোগে আক্রান্ত, তাদের রোগের লক্ষণ, কারণ এবং চিকিৎসা কিভাবে করা যায়, চিকিৎসা মনোবিজ্ঞানীরা অবিরত এই বিষয়ে কাজ করে যাচ্ছে। চিকিৎসা মনোবিজ্ঞানে 3 ধরনের এই মনোবিজ্ঞানরা কাজ করে। সাইকোলজিস্ট, যেটা মনোবিজ্ঞানী রূপে চিহ্নিত, আর একটা সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোচিকিৎসক, আরেক দল আছে সাইকো অ্যানালিস্ট অর্থাৎ মনোসমীক্ষক। এই 3টা গ্রুপ বা 3 ধরনের মনোবিজ্ঞানীরা এই চিকিৎসা মনোবিজ্ঞানকে বর্তমানে অনেকখানি সমৃদ্ধশালী করেছে এবং এই মনোচিকিৎসার উন্নয়নের জন্য মনোবিজ্ঞানীদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে মানসিক সুস্থতার জন্য এই চিকিৎসার বিকল্প নাই, কারণ মানুষ মাত্রই শুধু দৈহিকভাবে অসুস্থ হয় না, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে। আর মানসিক সুস্থতার জন্য এই মনোচিকিৎসকরা অবিরাম গবেষণা করে যাচ্ছে এবং মনোবিজ্ঞানকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা মনোবিজ্ঞানের শাখা সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছো। এছাড়াও মনোবিজ্ঞান আরো অনেক শাখা রয়েছে, যেমন রয়েছে শিশু মনোবিজ্ঞান, যেটা ইংরেজিতে বলে চাইল্ড সাইকোলজি, প্রকৌশল মনোবিজ্ঞান, হিউম্যান ইঞ্জিনিয়ারিং, তারপর নারী মনস্তত্ত্ব অর্থাৎ ওমেন সাইকোলজি, সম্প্রদায়গত মনোবিজ্ঞান, কমিউনিটি সাইকোলজি, তারপর ক্রীড়া মনোবিজ্ঞান, স্পোর্টস সাইকোলজি, সমাজ বিজ্ঞান, মনোজীব বিজ্ঞান যেটাকে বলে সাইকো বায়োলজি, আর একটা আছে শব্দ মনোবিজ্ঞান, সাইকোলজিক্যাল অ্যাকোস্টিক্স। অর্থাৎ তোমরা আজকের এই আলোচনা থেকে, আজকের এই বর্ণনা থেকে তোমরা মনোবিজ্ঞানের শাখা সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো আমি বিশ্বাস করি। আমি জানি না তোমরা এই অনলাইন ক্লাসে কতটুকু উপকৃত হচ্ছ। যদি তোমাদের কোনো এই বিষয় সংক্রান্ত বা বক্তব্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে
ইনবক্সে প্রশ্ন করবে, আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের আবার আমন্ত্রণ জানিয়ে এখানে আমার বক্তব্যের ইতি টানছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ইতি টানছি। খোদা হাফেজ।